আসসালামু আলাইকুম। আজ আসছি নাটোর রাজবাড়িতে। বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোরের রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগনা বানগাছি জমিদারের ঘনশ্যাম রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হলে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার রামভাই জীবনের নামে বন্দোবস্ত করে নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামাকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকাল তার জমিদারি বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে রাজবাড়ির ভেতরে চলে এসেছি। আমার ডান পাশে ছিল জলটুঙ্গি পুকুর এবং বাম পাশে ছিল মন্দির। বিশাল এই জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রাম জীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়ার রাজা দর্পণ নারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পণ নারায়ণের নিকটে বিলটি রাইতি সত্ত্বে পত্নীর আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্পণ নারায়ণ জমিটি রক্ষণাত্তর দান করেন। রামজীবন বিলে দিঘি ও পুকুর চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। ১৭০৬ সাল থেকে ১৭১০ সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বরনগরে মুর্শিদাবাদে থাকতেন। রাজবাড়ির মোট আয়তন ছিল ১২০ একর। ছোট বড় ৮টি ভবন আছে এখানে। ২টি গভীর পুকুর ও ৫টি বড় পুকুর আছে, ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে ২ স্তরের বড় চৌকি। পুরো এলাকা ২টি অংশে বিভক্ত ছিল, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারাপীঠ মন্দির ও তারকেশ্বর শিব মন্দির। পরবর্তীতে এটা ১৯৮৬ সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। সম্ভবত ১৭০৬ সাল থেকে ১৭১০ সালের মধ্যে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছে বলে জানা যায়। রামজীবনের জমিদারি রাজধানী নাটোরের স্থাপত্যকে কেন্দ্র করে অনেক বিচিত্র জনশ্রুতি আছে। যেমন মায়ের আদেশে রাজা রামজীবন ও রঘুনন্দন নিজ জন্মভূমিতে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত একটি স্থানের সন্ধান করতে থাকেন। এক বর্ষাকালে রঘুনন্দন রাজা রামজীবন ও পণ্ডিতবর্গ নৌকারোহণের সুলক্ষণাযুক্ত পরিবেশে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বের হন। ঘুরে ঘুরে তারা ভাতঝাড় বিলের মধ্যে উপস্থিত হন। বিলের এক স্থানে তারা দেখতে পেলেন যে দুটি সাপ সাঁতার দিয়ে বিল পার হচ্ছে এবং একটি ব্যাঙ
ছোট একটি সাপকে গিলে খাচ্ছে। পণ্ডিতবর্গ উক্ত স্থানকে রাজধানী নির্মাণের স্থান হিসাবে উপযুক্ত বলে মত প্রকাশ করায় তারা সেখানে রাজবাড়ি নির্মাণ করেন বলে স্থির করেন। এরপরে রাজবাড়ি নির্মাণ করার পরে রাজ আমলা কর্মচারী বহুবিধ লোকের সমাগমে অল্পদিনের মধ্যে বিলটি একটি শহরে পরিণত হয়। এই সেই পরিণত শহরই নাটোর নামে পরিচিত। এটা নাটোর শহর থেকে সরাসরি রিকশা বা টেম্পো যোগে যাওয়া যায়। মহারানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর ৪৯.১৯২৫ একর জমির উপর নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রাজা রামজীবন নাটোর রাজবাড়ির প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। রাজা রামকান্ত তার মৃত্যুর পূর্ব পর্যন্ত অর্থাৎ ১৭৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত নাটোরেই রাজত্ব করেন বলে জানা যায়। দেখতে পাচ্ছেন এখানে এখনো আগেকার ভগ্নাবশেষ রয়েছে রাজবাড়ির, যেটা এই মুহূর্তে এখনো সেই একই অবস্থাতে পড়ে রয়েছে। রানী ভবানী ১৭১৬ সাল থেকে ১৮২ ছিলেন ব্রিটিশ আমলে একজন দূরদর্শী ও জনহিতৈষী জমিদার, যিনি নাটোর এস্টেটের মহারানী হিসেবে পরিচিত। তিনি প্রজাদের কল্যাণে শিক্ষা, ধর্ম এবং পরিকাঠামোর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন, যেমন অসংখ্য মন্দির, পান্থশালা, জলাশয় নির্মাণ, শিক্ষা ও বিধবা বিবাহের প্রসার এবং দুর্ভিক্ষে প্রজাদের জীবন রক্ষা, যার জন্য তিনি অর্ধ-বঙ্গেশ্বরী নামে খ্যাত ছিলেন এবং তার সুনিপুণ শাসনে নাটোর সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে। তিনি বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে আত্মারাম চৌধুরীর কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে নাটোরের জমিদার রাজা রামকান্ত রায়ের সাথে তার বিবাহ হয়। জমিদার হিসেবে তিনি উত্থান করেন। ১৭৪৮ সালে সাময়িক মৃত্যুর পরে তিনি নাটোর এস্টেটের দায়িত্ব নেন এবং প্রায় ৪ দশক বা ৫৪ বছর সুচারুভাবে পরিচালনা করেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে নাটোর জমিদারি রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর ও মুর্শিদাবাদ, বীরভূম ছড়িয়ে মালদা পর্যন্ত বিস্তৃত হয়। তিনি নবাবকে বার্ষিক প্রায় ৭০ লক্ষ টাকা রাজস্ব দিতেন এবং তার দেওয়ান দয়ারাম তার কাজে ব্যাপক সহায়তা করেন। তিনি প্রচুর মন্দির, বরগুনার ৪ মন্দির, অতিথি ভবন ও পুকুর নির্মাণ করেন, যেমন দুর্গাকুণ্ড নির্মাণ করেন। ১৭৭০ সালের দুর্ভিক্ষের সময় তিনি প্রজাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেন। শিক্ষা ও বিধবা বিবাহের প্রসারেও তিনি তার ভূমিকা রেখেছিলেন। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা, বর্তমানে বোম্বে রোডের অংশ নির্মাণ তার অন্যতম বড় কীর্তি। প্রজাহিতৈষী ও প্রশাসনিক দক্ষতা, প্রজাদের ভালোবাসা ও শ্রদ্ধার কারণে তারা তাকে মহারানী উপাধি দেন। তিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশদের সহায়তা করেন অস্বীকার করেছিলেন, যা তার দূরদর্শিতা ও নৈতিকতার পরিচয় দেয়। রানী ভবানীর জীবন ও কর্ম ছিল শিক্ষা, প্রশাসন, জনকল্যাণ এবং ধর্মীয় অনুশাসনের এক অসাধারণ দৃষ্টান্ত, যা তাকে বাংলার ইতিহাসে অমর করে রেখেছে। রানী ভবানীর ছিলেন দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান। তার নাম তারাসুন্দরী। রানী ভবানী নিজের গর্ভে দুটি পুত্র সন্তান শৈশবেই মারা যায়, ফলে একমাত্র জীবিত সন্তান ছিল কন্যা তারাসুন্দরী। পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামের একটি পুত্রকে দত্তক নেন।
যিনি তার মৃত্যুর পরে নাটোরের রাজা হন এবং তার বংশধরদের মধ্যে রাজ্য বিভক্ত হয়। রানী ভবানীর স্বামী রাজা রামকান্ত মৈত্র রায় এর মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি, তবে ১৭৪৮ সাল বা তার কাছাকাছি সময়ে তার আকস্মিক মৃত্যু হয়েছিল বলে জানা যায়, যার ফলে অল্প বয়সী ভবানী দেওয়ান জমিদার হিসাবে নাটোরের দায়িত্ব গ্রহণ করেন এবং পরে রানী হিসেবে পরিচিতি লাভ করেন। মূলত রানী ভবানীর ডাকনাম ভবানী এর জমিদারি উত্তরাধিকার এবং তার ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট থেকেই তার স্বামীর মৃত্যু সম্পর্কে জানা যায়, কিন্তু মৃত্যুর কারণ যেমন রোগ দুর্ঘটনা বা অন্য কিছু এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি। স্বামীর মৃত্যুর পরে রানী ভবানী অত্যন্ত বিচক্ষণতার সাথে বিশাল নাটোর জমিদারি দায়িত্ব নেন এবং প্রজা পালনে অসামান্য ভূমিকা রাখেন। রানী ভবানীর প্রাসাদ সম্পাদনা তারকেশ্বর শিব মন্দির, জলটুঙ্গি পুকুর ও নাটোর রাজবাড়ি। রানী ভবানীরই স্মৃতি বিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোরের রাজবাড়ি হিসাবে পরিচিত। আমরা এইমাত্র মন্দিরটা ঘোরাফেরা শেষে বের হয়ে আসি, দেখতেই পাচ্ছেন। তখনকার আমলে নকশা করা বিভিন্ন ধরনের কারুকাজ। এটা ছিল বড় তরফের মন্দির। এর পাশে পাশ দেশে এটা ছিল গার্ড হাউস। এখনো এখানে বিভিন্ন ধরনের গার্ডদের বাসস্থান এটা। এর পাশে এখানে এখন বিভিন্ন ধরনের দোকান অবস্থিত। কিছু মানুষ এখানে এই দোকানের দোকানদারি করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানে ছিল বিভিন্ন ধরনের চুড়িমালা, অর্নামেন্টস এবং আরো অনেক কিছু। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতেই পাচ্ছেন এবং ছোট বড় হরেক রকমের। আমি যখন যাই এটা ছিল দুপুর টাইম, যার কারণে দোকানদার হয়তো খাওয়া দাওয়া করছিল জন্য ঠিকভাবে কথা বলা হয়নি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ঘড়ি, কম দামে বেশি দামে বিভিন্ন রকম পাথরের তৈরি অর্নামেন্টস ছিল, ছোট বড় হরেক রকমের ক্লিপ, কাঁকড়া আরো অনেক কিছু ছিল। এখানে কাঠের ব্রেসলেট গুলো পাওয়া যাচ্ছিল এবং কাঠের তৈরি বিভিন্ন রকম আয়না, শামুকের তৈরি ক্লিপ, চুড়ি আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। হাতের ব্রেসলেট আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, ছোট বড় খেলনা,
কাঠের তৈরি ছোট বড় আয়না, ঝাড়বাতি এবং আরো অনেক কিছু ছিল। আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন এবং পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারেন। এখানকার দোকানদারগুলো ছিলেন অনেক ভালো এবং তাদের ব্যবহারগুলো খুবই ভালো ছিল। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্স ছিল। এগুলো কাপড়ের তৈরি এবং পাটের তৈরি, বিভিন্ন রকম পার্স বিভিন্ন দামের ছিল। আপনারা এখানে দামাদামি করে জিনিস কিনতে পারবেন। এখানে আমি একটা ঝাড়বাতি দেখছিলাম, অনেক ভালো লাগছিল। এগুলোর প্রাইস গুলো আমার কাছে মোটামুটি ভালোই মনে হলো, ঠিকঠাকই আছে। আপনারা এসে এগুলা দামাদামি করে নিতে পারবেন। এরপরে আমরা আর একটা দোকানে যাই, যেখানে ছিল ছোট ছোট আয়না, বিভিন্ন রঙের এবং ডিজাইনের। জিনিসগুলো অনেক সুন্দর, কিন্তু আমার মনে হলো এটার দামটা অনেক বেশি চাচ্ছে। যাই হোক, আপনাদের এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, এটা বিষয় না। এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস কালেকশন ছিল, যা দেখে বেছে আপনারা নিতে পারবেন এবং দামটাও সাধ্যের না মধ্যেই ছিল বলে আমার মনে হয়েছে। এখানে ঘর সাজানোর জন্য বাবুই পাখির বাসা, ফুলদানি এবং আরো অনেক কিছুই ছিল। এই জায়গাটা ঘোরাফেরার জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিয়ে পার্টি বা অফিসিয়াল কোনো অনুষ্ঠান করতে চাইলে আপনারা এখানে করতে আসতে পারেন। প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে সব ধরনের ব্যবস্থা এখানে করা যায়। দেখতে পাচ্ছেন আমি একটা পার্স দেখছিলাম, আমার কাছে ভালোই লাগলো, কিন্তু দামটা মনে হয় বেশি চাচ্ছিল, যার কারণে আমি এটা রেখে দিই। এখানে কাঠের আয়নাগুলো ছিল, এক এক দোকানে এক এক দাম। আপনারা যেখানে ভালো লাগে সেখান থেকে নিতে পারেন দামাদামি করে। এখানে কাঠের তৈরি এই ঘড়িও ছিল, দেওয়াল ঘড়িগুলো ছিল, ঘড়িগুলো অনেক সুন্দর লাগছিল এবং প্লাস্টিকের অভয় দিয়ে দেওয়াল ঘড়িও ছিল, দুইটাই অনেক সুন্দর ছিল। এখানে কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, হাতে চুরি রাখার রেক, আয়না, ছোট বড় আয়না, আরো অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র ছিল। আপনারা আসলে দেখতে পারবেন। ঠিক পাচ্ছেন, আমি এক এক করে প্রত্যেকটা দোকান কি কি আছে না আছে সব দেখিয়ে দিলাম। আপনারা সরাসরি দেখতে চাইলে এখানে আসবেন এবং ঘোরাফেরা করে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। আমি এগুলো দেখছিলাম, ব্রেসলেট বিভিন্ন ধরনের কালারের এবং রঙের। দোকান ঘোরাফেরা শেষে আমি রাজবাড়ির ছোট তরফের দিকে আগাচ্ছিলাম। এই যে এই দেখতে পাচ্ছেন, এইখানে বিভিন্ন ধরনের পার্টি এবং অনুষ্ঠান করতে চাইলে আপনারা করতে আসতে পারেন। এর পাশেই ছিল ফুচকা স্টল, এখানে চটপটি ফুচকা, দই ফুচকা, আরো অনেক কিছু পাওয়া যায়। এখনো কিছু কিছু জায়গায় রাজবাড়ির ভাঙা জায়গাটুকু অমনি ভাবে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তখনকার আমলের তৈরি সিলিং দেওয়া উপরে। এই পাশটা এটা ছিল মুক্ত মঞ্চ, এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আর দূরে ছিল এটা ছোট তরফের পুকুর পাড়। এখান থেকে শুরু হয় ছোট তরফের প্রাসাদ। মুক্তমঞ্চের পাশেই ছিল এই প্রাসাদটি। আমরা মুক্তমঞ্চ পার হয়ে সামনের দিকে গিয়ে যাব ছোট তরফের প্রাসাদের দিকে। এখানে এখনো আগের এই ভাঙাচোরা অনেক ঘরবাড়ি দেখতে পাওয়া যাবে তখনকার সময়ের। এই রাজবাড়ির যে পাশ দিয়ে আপনি যান না কেন, দুই পাশেই পুকুর পড়বে। ছোট পুকুর আছে, বড় পুকুর আছে। এখানে দুইটা বড় পুকুর এবং তিনটা ছোট পুকুর ছিল। দেখতেই পাচ্ছেন এটা রাজবাড়ির দোতলায় ওঠার সিঁড়ি ছিল। এখন আর আগের মতো জৌলুস নেই, সবকিছু ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এর ভিতরটা একটু ঘুরে ফিরে দেখে আসলাম। এখানে ছিল ফাঁসির মঞ্চ। এখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। আমি এই জিনিসগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম তখনকার মানুষ কতটা নির্মম ছিল, যে তারা বাড়ির প্রাসাদের ভিতরেই এমন ধরনের জায়গা করে রাখতো। যখনই হয়তো কোনো লোক ভুল ভ্রান্তি করতো তাদেরকে সাজা দিয়ে এখানে ফাঁসির মঞ্চে এনে ফাঁসি দেওয়া হতো। এই যে দেখছেন ছোট তরফের প্রাসাদের আরেকটি অংশ। পেছনের অংশটা অনেকটাই ভেঙে গিয়েছে এবং তার পাশেই ছিল আরেকটি বড় পুকুর। এর সামনের দিকটা প্রতি বছরই রং করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে সুন্দর নতুনের মতো সুন্দর করে রাখা হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট আসেন দেখার জন্য, যার কারণে এগুলো বছর বছর মেরামত করা হয়। আমি যে সময় যাই তখন মেরামতের কাজ চলছিল, যার কারণে আশেপাশে অনেক জায়গায় আমি যেতে পারি নাই। এই যে দেখছেন এটা ছিল ছোট তরফের রাজবাড়ি। ছোট তরফ বড় তরফ বলতে হচ্ছে বড় ভাই এবং ছোট ভাই। রানী ভবানীর দুই ছেলে, রামমোহন রায়ের দুই ছেলে, ছোট ছেলে ছোট তরফ এবং বড় ছেলে ছিল বড় তরফ। এই পাশটা ছিল ছোট তরফের বিশাল পুকুর। এটা ছিল ছোট তরফের অন্দরমহলের। এখনো সেই আগের মতো নকশা করা কারুকার্য করা ছিল দেওয়ালে, দরজায়, সিলিংয়ে। এই যে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। তখনই বাহিরে থেকে শিল্পী এনে রাজা এই প্রতিষ্ঠিত রাজবাড়ি নির্মাণ করেন। এটা ছিল ছোট তরফের অপর আরেক সাইডে। আসলে প্রতিটা জেলাতেই বংশের কিছু না কিছু স্থাপত্য কর্ম আছে, যেটা আমরা সবসময় দেখে উঠতে পারি না এবং এখানে যাওয়া আমাদের সম্ভব হয় না।
যার কারণে মাঝে মধ্যে যখন সময় পাই এদিকে যাই এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা আর কোন জায়গা দেখতে চান, আমি দেখানোর চেষ্টা করব। এরপর আমরা আর একটা মন্দির পার হয়ে চলে আসলাম। এবার যাচ্ছি ছোট তরফের কয়েদিদের কারাগারের দিকে। এই যে দেখছেন বিশাল বিল্ডিং, এটা ছিল কয়েদিদের জন্য কারাগার, জেলখানা যেটাই বলে। এখানে কাছারি বাড়িতে বিচার করার পরে দোষীদের নিয়ে আসে এখানে রাখা হতো, এই জেলখানাতে রাখা হতো। এর পাশ দিয়ে ছিল বড় আর একটা পুকুর। এটা ছিল ছোট তরফের কাছারি বাড়ি। এখানে বিভিন্ন ধরনের দরবার করা হতো এবং শাস্তি দেওয়া হতো এবং শাস্তি স্বরূপ যাদের কারাগারে দেওয়া দরকার তাদেরকে এই কারাগারে রাখা হতো। উপরের অংশটা দেখতেই পাচ্ছেন অনেকটা ভঙ্গুর হয়ে এসেছে, যার কারণে আমরা বেশি ভিতরে যেতে পারিনি। এর পাশ দিয়ে আরেকটা বয়ে যাচ্ছিল আরেকটা বড় পুকুর। বলছি না, এই প্রাসাদের চারপাশটায় পুকুর ঘেরা ছিল, দুইটা বড় পুকুর এবং তিনটা ছোট ছোট পুকুর দেখতে পাচ্ছেন। এই প্রাসাদের ছোট তরফের কাছারিখানার পেছন দিয়েও আরেকটা পুকুর ছিল। এই পাশটায় রক্ষণাবেক্ষণের অভাবে আরো ভঙ্গুর হয়ে পড়েছে। আর এখানে লেখা ছিল ভেতরে প্রবেশ নিষেধ, তারপরেও রিস্ক নিয়ে আমি ভেতরে যাই এবং ভেতরে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের চাইলে এখানে এসে রাজবাড়িটা ঘোরাফেরা করে দেখে যেতে পারেন। প্রাচীন রাজাদের সবকিছু জিনিসপত্র এখনো সেভাবেই রাখা হয়েছে, আগে যেভাবে ছিল। এখানে এখনো ঢুকলে গা শিউরে ওঠে। তখনকার সময়ে রাজারা কেমন আচরণ করত কয়েদিদের সঙ্গে। আমি এখানে কাছারি বাড়ি ঘোরাফেরা শেষে চলে আসি এবং আশেপাশটা একটু দেখতে থাকি। এপাশে আমার ডান সাইডে ছিল ছোট তরফের একটা ছোট পুকুর, দূরে দেখতে পাচ্ছেন এটা ছিল ছোট তরফের প্রাসাদ এবং তার সামনে বিশাল পুকুরটা। পুকুরের চারপাশে ছিল সারি সারি নারকেল গাছে ঘেরা এবং ডান পাশে ছিল বাচ্চাদের জন্য একটু বসার সিস্টেম, দোলনা এবং কিছু খেলনার পার্ক গড়ে তোলা, পার্ক বানানো হয়েছিল। এরপরেই ছিল ফুচকা চটপটির দোকান। এখানে কিছু লোক তাদের জীবিকা নির্বাহ করার জন্য এভাবে দোকান দিয়েছিলেন। এখানে লোকজনের সমাগম অনেক হয়, ছুটির দিনে একটু বেশি হয়। আপনারা চাইলে প্রতিদিনই যখন খুশি আসতে পারেন। এটা ছিল আরেকটা পুকুর, এটা বড় তরফের পুকুর ছিল। এই পুকুরের পাশ দিয়ে আমি বের হয়ে চলে আসি।
বড় তরফের মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছেন এটা ছিল বড় তরফের কাছারি বাড়ি। এখানে বড় তরফের সব বড় তরফের সব আলাপ আলোচনা এবং বিচার সালিশ করা হতো। এটার পাশ দিয়ে আমি বড় তরফের মন্দিরের দিকে আগাই। দেখতেই পাচ্ছেন এই এক নজরে এই কাছারি বাড়িটা আবারও দেখিয়ে দিলাম। আর দূরে ওটা দেখা যাচ্ছে রানী ভবানীর রাজবাড়ির অংশবিশেষ। ঘোরাফেরা শেষে আমরা বের হয়ে আসি। এখানে মাথার উপরে ছিল অসংখ্য বক এবং বিভিন্ন ধরনের পাখির বাসস্থান। এরই মাঝে আমরা একটা ঘোড়ার গাড়িরও দেখা পেয়ে যাই। অবশেষে ঘোরাফেরা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, নতুন গন্তব্যের জন্য।